দেখেন আমি কি বলবো, এই যে তরুণ এবং যুবক সমাজ, এদেরকে আমি দোষ দিব কিভাবে? আপনার এই ওবায়দুল কাদের সাহেব, উনি তো একজন রাজনীতিবিদ, উনি কিভাবে এভাবে হুমকি দেন? রাজনীতিবিদদের তো এটা সাজে না। আপনার যারা রাজনীতি করেন তারা, তাদেরকে তো সহনশীল সবসময় থাকতে হয়। রাজনীতির কথাটা কি, যে অন্যের কথাবার্তা শুনবেন, আপনার সহনশীলতাটার মাধ্যমে দেশ চলবেন, তা নাহলে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা, ধরেন উত্তর কোরিয়া আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটা থাকবে কোথায়? শুধু কি কোটা দিয়ে আপনার মেধাবীদেরকে রোকা হচ্ছে? নিরাপত্তা ছাড়পত্র, সিকিউরিটি ক্লিয়ারেন্স, আপনি সরকারি কোনো চাকরিতে টিকলেন, আপনি যোগ্যতা বলেই টিকলেন, এমনকি কোটার মধ্যেই যোগ্যতা বলে টিকলেন, টেকার পরে দেখা যাবে আপনাকে যে সিকিউরিটি গোয়েন্দা সংস্থা যে নিরাপত্তা ছাড়পত্রর যে ব্যবস্থা করছে, সেখানে দেখিয়ে দিচ্ছে কে, যে এই লোকের বা এই যুবকের চাচার অমুকের অমুক, তমুকের তমুক, অমুকের তমুকের বিড়াল, এটার সেটা, উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তো এটা বাংলাদেশ স্বাধীনই হয়েছিল গণতন্ত্রের জন্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে আজকে ছাত্রটি একজন ছাত্র মারা গেছেন, এই যে মোল্লা রহমতুল্লাহ ভাই বললেন, আমার ছোটবেলা কেটেছে, আমার আব্বা কারমাইকেল কলেজের প্রফেসর ছিলেন, তখন রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল না, ওটা কারমাইকেল কলেজ ছিল। আমরা ওখানে খেলে বড় হয়েছি, এবং ওর পাশেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে হচ্ছে ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ। আমি রংপুর ক্যাডেট কলেজের একজন ক্যাডেট। আমি সেখান থেকে বেরিয়েছি 1983 সালে এইচএসসি পাশ করে, সুতরাং ওই এলাকাটা আমি চিনি। দেখেন, আমি আমার এই কারমাইকেল কলেজে আমার আব্বা যখন ছিলেন, তখন আমরা প্রায় দেখতাম যে ওখানে ছাত্রদের মধ্যে গন্ডগোল হতো, মারামারি হতো। আমরা দেখতাম কি, যে আমার আব্বারা যারা সিনিয়র প্রফেসর ছিলেন, তারা কিন্তু গিয়ে এই মানে দুই পক্ষের মধ্যে, ধরেন ছাত্রলীগ বা ছাত্র দল বা এই সাথে ওর সাথে মারামারি চলছে, মাঝখানে দাঁড়িয়ে যেতেন, এবং তারা দুই পক্ষকেই মানে মাথায় হাত দিয়ে হোক, বকা দিয়ে হোক, যেভাবে হোক নিরস্ত করতেন, এবং মানে বুঝে শুনে চলে দিতেন। এবং পুলিশ পুলিশ আসলে পুলিশকে হাত দিতে দিতেন না ছাত্রদের উপরে। এটা আমি নিজে দেখেছি ছোটবেলায়, মানে এই 77-78 সালের দিকে বা এরকম সময়ের দিকে। এখন খারাপ লাগে জিনিসগুলো হয়ে আমার, যখন এই জিনিসগুলো আমি দেখি, যে আমার মেয়ের মতো বয়সী একটা মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে, তখন আমার স্বভাবতই খারাপ লাগে। কিন্তু আমার এখানে আরো কিছু প্রশ্ন থাকে। সেই প্রশ্নটা হচ্ছে যে, আমি একজন সাংবাদিক হিসেবে লক্ষ্য করি যে, যখনই একটা যৌক্তিক কোনো কিছু আন্দোলন বা একটা দাবি বাংলাদেশে কেউ উত্থাপন করে, ধরেন ছাত্ররাই করুক বা যুবকরাই করুক বা রাজনীতিবিদরাই করুক, তখন একটি গোষ্ঠী এসে এটাকে আরেক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই আন্দোলনটা যখন আপনি দেখেন, পরশুদিনের ঘটনা, প্রধানমন্ত্রী হয়তো একটি কথা বলে ফেলেছেন, তিনি আউট অফ দা ওয়ে একটা কথা বলে ফেলেছেন, এবং বলাটা ঠিক হয়নি, উনি যেহেতু প্রধানমন্ত্রী। কিন্তু এটাকে নিয়ে আমি রাজা, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ, এর পরের দুটা লাইন আছে, বলেছে কে স্বৈরাচার স্বৈরাচার, ওই দুটা লাইন আপনার বলা হলো না, সব জায়গা থেকে বাদ দেওয়া হলো। তো যখন এই আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই কথাটাকে সামনে সোশ্যাল মিডিয়াতে আনলো কারা, মানে একটা যৌক্তিক ছাত্রদের আন্দোলনটাকে, আমি মনে করি যে এইভাবে উদ্দেশ্যমূলক ভাবে সামনে এনে এই রাজাকার শব্দটাকে এনে আরেক দিকে নিয়ে যাওয়া হলো। কিছু কিছু ছেলে পেলে আছে, কিছু কিছু গোষ্ঠী আছে যারা সবসময় এটা করে। যেমন ধরেন, মানে ফরাদ হোসেন ভাই অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটা বিষয় বলছিলেন, ওটা এখানে আলাপ করছি না, ওই কথাটা অনেকাংশেই সত্য। বাংলাদেশে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন, তারা তো মুক্তিযুদ্ধের বিরোধী না। জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, এটা আমি স্বীকার করি, অন্যরা কেউ না করলে না করতে পারে। বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা অগণিত, বিরোধ, আমি নিজেই সাক্ষাৎকার গ্রহণ করেছি, মীর শওকত আলীর, কর্নেল অলির, মেজর হাফিজের, এরকম প্রচুর মুক্তিযুদ্ধের আমি সাক্ষাৎকার নিয়েছি। তো এনারা তো কেউ মুক্তিযুদ্ধ বিরোধী না, কেউ তো বলবে না যে আমি রাজাকার। এই বিএনপিও যখন একটা আন্দোলন বা কোনো কিছু করতে যায়, এর মধ্যে আরেকটা গোষ্ঠী আসে, সেটাকে নিয়ে যেতে চায়, একটা ধর্মীয় আবরণ দেয়, বা ওটার মধ্যে এমন কিছু বিতর্কিত জিনিস নিয়ে আসে, যেটাকে তখন আর যুক্তি থাকে না, যুক্তির থেকে বেরিয়ে যেতে হয়, তখন পেয়ে বসে অন্যরা, সরকার সেই সুযোগটা নেয়। এখন আসেন যে ছাত্রলীগ, আপনি একটা প্রশ্ন করছিলেন, আরেকজন ইন্টারনেট কানেকশন হয়তো ঠিক ছিল না বলে বলতে পারছেন না, যে ছাত্রলীগকে দিয়ে যে ব্যবস্থাটা নিচ্ছে, আপনার এটা বলার আগে আমি বঙ্গবন্ধুর একটা উক্তি স্মরণ করিয়ে দিই। 1975 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে যখন প্রথম কোর্সটি বের হয়, সে তখন কুমিল্লাতে মিলিটারি একাডেমি ছিল, তখন উনি এটার পাসিং আউট প্যারেডে গিয়েছিলেন, সেখানে জেনারেল জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সেই ভাষণটা আপনারা শুনে দেখবেন ওনার, উনি বলছিলেন অফিসারদেরকে, যারা হবে তাদেরকে উদ্দেশ্য করে, যে শাসন করা তারই সাজে সোহাগ করেছে,
সরকার যেভাবেই নির্বাচিত হোক, উনি তো সরকারে আছেন, তারা তো শাসন করছেন। সোহাগ যদি না করেন তাহলে তো শাসন করতে পারবেন না। এই যে এই ভাই বলছিলেন যে জেদ, বা কে যেন বলছিলেন যে জেদ, সবকিছু তো জেদ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। হ্যাঁ, আপনাকে সহনশীল হতে হবে। যখন রাষ্ট্র চালাতে বসেন, কেউ বসে, তখন তার মানে চামড়াটা গন্ডারের চামড়া লাগিয়ে বসতে হয়। মানুষজন কথা বলবেই, মানুষজন গালাগালি করবেই, আপনি ভালো কাজ করলেও বলবে আমি একে ভালো কাজ করেন নাই। আপনাকে মানতে হবে, আপনাকে সহ্য করতে পারে। এরা বাচ্চা ছেলে পেলে, ছোট ছোট বাচ্চা, আমার বাচ্চার মতো। আমার ছেলের বয়স 27, আমার মেয়ের বয়স 25। দেখেন আমি কি বলবো, এই যে তরুণ এবং যুবক সমাজ, এদেরকে আমি দোষ দিব কিভাবে? আপনার এই ওবায়দুল কাদের সাহেব, উনি তো একজন রাজনীতিবিদ, উনি কিভাবে এভাবে হুমকি দেন? রাজনীতিবিদদের তো এটা সাজে না। আপনার যারা রাজনীতি করেন তাদেরকে তো সহনশীল সবসময় থাকতে হয়। রাজনীতির কথাটা কি, যে অন্যের কথাবার্তা শুনবেন, আপনার সহনশীলতাটার মাধ্যমে দেশ চলবেন। তা নাহলে স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা, ধরেন উত্তর কোরিয়া আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটা থাকবে কোথায়? আমরা তো যুদ্ধটা করেছিলাম 71 সালে পাকিস্তানের সাথে, আমাদের সমস্যাটা কি ছিল? একই ধর্মের তো ছিল। জেনারেল ফিল্ড মার্শাল আইয়ুব খানের সময়ে তো অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হয় নাই, কিন্তু আমরা কেন আলাদা হলাম? গণতন্ত্র। কথা বলতে দিচ্ছেন আপনি? বঙ্গবন্ধুর যে কারাগারের রোজনামচা আছে, তারপরে ওনার যে আত্মজীবনী আছে, পড়েন, সেখানে উনি লিখে গেছেন যে কথা বলতে দেওয়া হচ্ছে না, চারদিকে উন্নয়নের গান গাওয়া হচ্ছে, এর জন্য সবাই ত্যক্ত বিরক্ত। গণতন্ত্রের জন্য আমরা হয়েছি। কিন্তু এই যে ছেলেপেলেগুলো আছে, যুবক যারা আছে, যাদের বয়স এখন ধরেন 28, 30, 25, 24, 22, কেউ আপনার ভোট দিতে কোনোদিন জীবনে পারেনি। আমার দুটো সন্তান পারে। এবার একটা মজার ঘটনা ঘটেছে। আমার মেয়েটা স্কলারশিপ নিয়ে ইউকে তে আছে, মাস্টার্স করছে। আমি জানতাম না এই আইনটার কথা। আমার মেয়ে হঠাৎ করে বলল যে আব্বু, আমি কিন্তু এদের সংসদ নির্বাচনে এবার ভোট দিতে পারবো। আমি কিভাবে? ওকে, এখানে যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে রেসিডেন্ট, আমি অ্যাপ্লাই করেছি নির্বাচন কমিশনে, ওরা আমাকে ভোটার নাম্বার টাম্বার সব পাঠিয়ে দিয়েছে, ও আমাকে পাঠিয়ে দিল সব মেসেঞ্জারে, এবং ও ভোট দিয়ে আসলো ওর পছন্দনীয় প্রার্থীকে। খুব খুশি আমার মেয়েটা, কেন ও কোনোদিন বাংলাদেশে ভোট দিতে যায়নি। এখন এ ধরনের এই যে বাচ্চাগুলা নেমেছে, যারা ইউনিভার্সিটি কলেজ বলেন, যা, কেউ জীবনে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটার সাথে নিজেদের পার্টিসিপেট করতে কখনো পারেনি, তাদের একাকিত্ব, হতাশাটা রয়ে গেছে। আপনি যদি এরা ভোট দিতে পারতো, মানে দেশ চালনার মানে ব্যবস্থাপনায় নিজেদেরকে জড়িত করতে পারতো, তাহলে এরা এত হতাশাগ্রস্ত থাকতো না। এটা একটা বিষয়। কোটার ব্যাপার তো আছেই, আমি ওটা নিয়ে বহু কথা বলা হয়েছে, এটা নিয়ে আর বলতে চাই না। আমি নিজে একটা কথা বিশ্বাস করি, যে মুক্তিযোদ্ধা হিসাবে, হ্যাঁ, তাদের একটা কোটা কিছু থাকা উচিত, কিন্তু সে তার মানে এই না যে তাদের নাতি পুতি, তারপরে বংশধর, বংশ পরম্পরায় একটা বড় ধরনের সব সময় থাকবে। এটা একটু কমিয়ে আনা দরকার। একটা নির্দিষ্ট থাকবে, যেমন ধরেন নারীদের একটা কোটা থাকে, প্রতিবন্ধীদের একটা কোটা থাকে, এরকম কিছু থাকা দরকার, অল্প কিছু, বাট পুরোটা নয়, যাতে মেধাবীরা বঞ্চিত না হয়। দ্বিতীয় বিষয়টা আসে, শুধু কি কোটা দিয়ে আপনার মেধাবীদেরকে রোকা হচ্ছে? নিরাপত্তা ছাড়পত্র, সিকিউরিটি ক্লিয়ারেন্স। আপনি সরকারি কোনো চাকরিতে টিকলেন, আপনি যোগ্যতা বলেই টিকলেন, এমনকি কোটার মধ্যেই যোগ্যতা বলে টিকলেন। টেকার পরে দেখা যাবে আপনাকে যে সিকিউরিটি গোয়েন্দা সংস্থা যে নিরাপত্তা ছাড়পত্রর যে ব্যবস্থা করছে, সেখানে দেখিয়ে দিচ্ছে কে, যে এই লোকের বা এই যুবকের চাচার অমুকের অমুক, তমুকের তমুক, অমুকের তমুকের বিড়াল, এটার সেটা, উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তখন ওই লোকের, ওই ছেলেটার সিকিউরিটি ক্লিয়ারেন্স, নিরাপত্তা ছাড়পত্র বাতিল, মানে তার তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল হয়ে যায়। সে আর চাকরিটা করতে পারে না। বিসিএস এ বলেন, যে কোনো চাকরিতে বলেন, আপনার পুলিশে বলেন, সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে। এখন তো এমনও ঘটছে, আমি বলতে চাই না, বললে আবার অনেকেই আমার উপরে এমনি খেপে, আরো বেশি খেপে যাবেন, যে চাকরি সমস্ত কিছু পাশ করেছেন, সমস্ত কিছু করেছেন, তারপরে বলছেন যে না, ওনার বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত, ওনাকে নেওয়া যাবে না। নিচ্ছে না ছেলেটাকে। এই ছেলেটা বা এই মেয়েটা কি কেন হতাশ হয়ে আমাদের এই এক রাষ্ট্র মন্ত্রী তো ব্যবস্থায়? বলেছেন, আমাদের এক মন্ত্রী তো বলেছেন যে কোটা উঠে গেলেও এরা চাকরি পাবে না। ওটা উনি কিভাবে জানেন? দেখেন আমি আহ মানে আমি তো বলেছি, আমার রাজনৈতিক পরিচয় আমি কখনো গোপন করি না। আমি সবসময় আওয়ামী লীগের সমালোচনা করি। আমি জীবনে আওয়ামী লীগকে ভোট দিইনি, ভোট দিব। আমি যতদিন বেঁচে থাকবো ভোট দিবও না। কিন্তু তার মানে এই নয় যে তা আমি তাদের সাথে মারামারি করতেছি। আমার স্ত্রী আবার আওয়ামী লীগকে ভোট দেয়। আমরা 30 বছরের মতো সংসার করছি। আমি এই গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু কথাটা হচ্ছে যে জেদ কত? আপনি কি বলছেন যে আপনি কি, এরা চাকরি পাবে না? আমি
আমি আমার আমার বাবা পাকিস্তান সিভিল সার্ভিসের, আমি একজন সামরিক অফিসার ছিলাম, আমার ছোট বোনের হাজবেন্ড একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিসিএস, উনি রিটায়ার করেছেন। আমরা তো আমাদের ফ্যামিলিতেই তিনটা, কিন্তু তখন তো আমরা যখন গেছি তখন তো এগুলা কোনো বিবেচনা করে কাউকে নেওয়া হয় নাই। আপনার এখন কি হচ্ছে, তখন দেখা হতো যে ফ্যামিলির মধ্যে কোনো ফৌজদারি অপরাধ আছে কিনা, সে কোনো মানে ড্রাগ এডিক্ট ছিল কিনা, এগুলি দেখা হতো। এখন দেখা হচ্ছে কি শুধু রাজনীতি, আওয়ামী লীগ করে শুধু কিনা রাজনীতি, বিএনপি করে কিনা। প্রমোশনের ক্ষেত্রে, আপনার চাকরি নেওয়ার ক্ষেত্রে। উনি বললে তো হবে না। এই কোটার থেকে আরো বড় হচ্ছে এই ক্লিয়ারেন্স, সিকিউরিটি ক্লিয়ারেন্স। সিকিউরিটি ক্লিয়ারেন্সের নাম করে হাজার হাজার ছেলে পেলেকে চাকরিতে নেওয়া হচ্ছে, এমনকি ব্যবসা করতে দেওয়া হয় না অনেক জায়গায়। আপনি টেন্ডার করতে পারবেন না, আপনি ধরেন কোন সরকারি প্রতিষ্ঠানে যে ঠিকাদার হিসেবে নিজের নাম এনলিস্ট করবেন আপনার কোম্পানির, সেই সিকিউরিটি ক্লিয়ারেন্স আপনাকে দেওয়া হবে না। আমি নিজে ক্ষতিগ্রস্ত একজন, আমার কি কি ক্ষতি হয়েছে আমি পার্সোনাল ব্যাপার আমি বলতে চাই না, আমি প্রচন্ড ক্ষতিগ্রস্ত। আমার মানে এগুলো আমি সহ্যের বাইরে চলে গেছে, বাট আমি ধৈর্য ধরে আছি। আমি জানি না কতদিন এরকম করে ধৈর্য ধরে থাকতে পারবো। আমি নিজে একজন ভুক্তভোগী। হ্যাঁ, এখন এগুলো তো ধরেন আমার ছেলেটা যদি আজকে বাংলাদেশের সরকারি চাকরির জন্য যায়, আমি আমি সে কোনোদিন চাকরি পাবে না, বলবো যে আবু রুস্তের ছেলে। এগুলো কি, আপনি বিএনপি আমলেও এরকম কিছু হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু তখন এগুলো কম ছিল। আমার কথা হচ্ছে যে আপনি সরকার চালাচ্ছেন, আপনাদের নিজেদের লোকদেরকে কিছু তো সহায়তা মানে সুযোগ সুবিধা দিবেন, এটা সবাই জানে, সব সরকারই দেয়, আপনি দেন। কিন্তু এটা তো সবাইকে একসাথে বসবাস করতে হবে একটা পাড়ায়, মহল্লায়, গ্রামে। ধরেন একবারই আওয়ামী লীগ, আর একবারই বিএনপি, আর একবারই জাতীয় পার্টি, এরকম করেই তো আমাদের দেশটা তৈরি। হ্যাঁ, এই ফরাদ ভাইয়ের সাথে আমাকে থাকতে হবে, ওনাকে আমার সাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে, তর্ক করব, বিতর্ক করব, বিরোধী মত থাকবে, আলাপ আলোচনা করব, কিন্তু আমাদেরকে তো খেয়ে পরে বাঁচতে হবে এই দেশে। এখন ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, ওনাকে কিছু করতে দিচ্ছে না, আবার আমার আওয়ামী লীগ আসলো, আমাকে করতে দিচ্ছে না। ভাই, এটা তো অশান্তি নিজেরাই ডেকে আনছেন আপনারা। আজকে যে পরিস্থিতি, ওই পরিস্থিতি তো ওবায়দুল কাদের সাহেবরা বা এই আওয়ামী লীগ নিজেরাই ডেকে আনছে। কি দরকার এই বাচ্চাদের সাথে এগুলো করার? আপনি কি দরকার এদের সাথে জেদ ধরার? কি দরকার হম্বিতম্বি করার? কি দরকার সাজোয়াজান পুলিশের মোতায়েন করার? এই বাচ্চাগুলা জীবনে ভোট দিতে পারে নাই, চাকরি পাচ্ছে না, পাবে না, পুলিশ ক্লিয়ারেন্সে আপনি তাদেরকে বলবেন এরা জীবনেও চাকরি পাবে না। ছাত্রলীগের এক ছেলে ফেসবুকে লিখেছে, গালাগালি করে, মানে ফকিন্নির পোলা বা এগুলা বলে বলে লিখেছে যে তোদের দেখে নিব। এগুলো কি, কেন, এগুলো কি দরকার? আপনারই তো পাশের বাড়ির কেউ না কেউ, কারো চাচাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, পাড়ার মহল্লার লোক বা আপনার আরেক এলাকার লোক থাকতে হবে। বাংলাদেশে তো সবাই বাংলাভাষী, বেশিরভাগ 98.7% হচ্ছে বাংলাভাষী। আমরা যদি এরকম করে মারামারি করি, এরকম করি, এই বাচ্চাগুলোর সাথে কি হবে? আপনাদের কি বাচ্চা কাচ্চা নাই? আওয়ামী লীগের লোকজনের কি বাচ্চা কাচ্চা নাই? শুধু আপনারাই চাকরি পাবেন, আপনারাই সারা জীবন দেশ চালাবেন, আপনারাই সবকিছু করবেন, আবার ধরেন একসময় বিএনপি আসলো, বিএনপি সবকিছু করবে? না, কোন অন্যায় মেনে নেওয়া যায়? বাংলাদেশটাকে একটা পর্যায়ে 21 শতকে এসছে, আমাদের সবাইকে একটা সহনশীল পর্যায়ে আসতে হবে। আপনি ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে গুলি করছে, এগুলো কি? আপনি কথায় কথায় তো অন্যদেরকে নাজেহাল করেন, আর গ্রেপ্তার করেন, পুলিশের মামলা দেন, ছাত্রলীগ এটা তো দেন। করছে করছে মানে পুলিশের ভূমিকা কি? পুলিশ তো, আমি একটা সাক্ষাৎকার দেখলাম, কি বলবো, তাদের কি এগুলো ভূমিকা কোন তারা নিজেরাও নর্মসের বুঝতে পারে মধ্যে, না। এগুলো কোন নর্মসের মধ্যে পড়ে? দেখেন, আমি মার্শাল ল ডিউটি করেছি যখন আমি আর্মিতে কমিশন পাই 1985 সালের 20 ডিসেম্বর। বর্তমান সেনাপ্রধান আমার কোর্সমেট, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, এরা তিনজন আমার কোর্সমেট, আমরা একসাথে কমিশন পেয়েছি। আমরা তো মার্শাল ল ডিউটি করেছি। এরশাদের মার্শাল ল ডিউটির সময় আমরা কোনোদিন এগুলো এরকম অবস্থা দেখি। ধরেন আমি ডিউটি করতে গেছি, আমার কমান্ডিং অফিসার বলে বলে দিয়েছেন যে দেখো, ওখানে গিয়ে কিন্তু যদি ছেলে পেলেদের মধ্যে যে গন্ডগোল, থামাবার চেষ্টা করবো, ওখানে বেশি উস্কানি দিবে না। হ্যাঁ, মার্শালের সময় অনেক কিছু হয়েছে সে সময়, কিন্তু এরকম দেখি নেই যে মানে পুলিশের সাথে গিয়ে আপনার আপনার ইয়েরা দাঁড়িয়ে, ছাত্রলীগের ক্যাডাররা দাঁড়িয়ে গুলি করবে। এটা কেন? আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা মানে অগ্রণী মানে সৈনিক, তাদের এটা করার কি দরকার? হুম। তাদের তো এমনি একটা জনভিত্তি আছে।